সুপ্রিয় শিক্ষার্থী, কাজী আলী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। একটু বিক্রিয়াগুলো লক্ষ্য করো। ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন বদ্ধ পাত্রে, আরেকটি বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন খোলা পাত্রে। বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন একটি উভমুখী বিক্রিয়া, খোলা পাত্রে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন একটি একমুখী বিক্রিয়া। আয়রনকে অর্থাৎ লোহা জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে মরিচায় পরিণত হয়, আর আয়রন সরাসরি সালফেটের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেনের ফেরাস সালফেটে পরিণত হয়। অর্থাৎ একটা বিক্রিয়া ধীর গতিতে সম্পন্ন হয় আর একটা দ্রুত গতিতে সম্পন্ন হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় একমুখী ও বহুমুখী বিক্রিয়া এবং বিক্রিয়ার হার। অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন। লাস্ট ক্লাসে তোমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের গ্রিন কেমিস্ট্রির মূলনীতি উপর আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকে আলোচ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে। আজকের পাঠ শেষে তোমরা উভমুখী বিক্রিয়া এবং একমুখী বিক্রিয়ার সঙ্গে দিতে পারবে, উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারবে, বিক্রিয়ার হার কী তা বলতে পারবে, রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবে, তাপমাত্রা বনাম ঘনমাত্রা লেখচিত্র থেকে বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবে। তাহলে আসি আমরা একমুখী বিক্রিয়া কী। যে সকল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম হতে উপস্থিত বিক্রিয়ক অণুগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা সংঘর্ষ করে সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয় তাকে একমুখী বিক্রিয়া বলে। আর এই ধরনের বিক্রিয়ায় তীর চিহ্ন ব্যবহার করা হয় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে। যেমন মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি। এখন কিছু শর্ত আছে। একমুখী বিক্রিয়ার শর্ত কী? বিক্রিয়া যে পাত্রে ঘটানো হবে সে পাত্রের ঢাকনা অবশ্যই খোলা রাখতে হবে। এর কারণ হচ্ছে যদি কোনো বিক্রিয়া চলাকালীন সময় গ্যাস উৎপন্ন হয় তবে সেই গ্যাস পাত্র থেকে সহজে উড়ে চলে যেতে পারবে, ফলে বিপরীত বিক্রিয়া সংঘটিত হতে পারবে না। এছাড়াও কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো উৎপাদ যদি অধক্ষিপ্ত হয় তাহলে বিপরীত বিক্রিয়া সংঘটিত হতে পারবে না, ফলে বিক্রিয়াটি একমুখী হবে। এবার আমরা দেখি উভমুখী বিক্রিয়া। যেসব রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে উপস্থিত বিক্রিয়ক অণুসমূহ নিজেদের মধ্যে বিক্রিয়া করে বা সংঘর্ষ করে উৎপাদ উৎপন্ন করে, আবার উৎপাদগুলো পুনরায় নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক অণু উৎপন্ন করে, তবে সেই সমস্ত বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে উভমুখী চিহ্ন ব্যবহার করা হয়। যেমন বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তখন বের হতে পারে না, ফলে বিপরীত বিক্রিয়া সংঘটিত হতে পারে। এখানে ক্যালসিয়াম কার্বনের বিয়োজন বিক্রিয়াটি হচ্ছে সম্মুখ বিক্রিয়া এবং ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি, এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। অর্থাৎ আমরা এটা সংক্ষেপে বলতে পারি উভমুখী বিক্রিয়াকে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ ও পশ্চাৎ দিকে সংঘটিত হয় তখন তাকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়া হওয়ার কিছু শর্ত আছে। অবশ্যই আবদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাতে হবে যাতে বিক্রিয়া ঘটলে সে উৎপাদ পুনরায় বিক্রিয়া করতে পারে, আর বিক্রিয়াতে কোনো অদক্ষেপ পড়া যাবে না, অদক্ষেপ পড়লে বিপরীত বিক্রিয়া সংঘটিত হবে না। এবার দেখি আমরা উভমুখী বিক্রিয়াকে কি একমুখী বিক্রিয়া পরিণত করা যায়? অবশ্যই যায়, কিছু শর্ত পূরণ করতে হয়। কোনো উভমুখী বিক্রিয়া হতে উৎপাদসমূহকে ক্রমাগত অপসারণ করলে, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া যদি একাধিক বিক্রিয়ক তৈরি হয়, উৎপাদ তৈরি হয়, সে উৎপাদ থেকে যে কোনো একটা উৎপাদ যদি আমরা ক্রমাগত সরিয়ে ফেলি তাহলে উৎপাদগুলোর অভাবে বিপরীত বিক্রিয়া বা পশ্চাৎ বিক্রিয়া করতে পারবে না, তখন বিক্রিয়াটি একমুখী হবে। এছাড়া কোনো উভমুখী বিক্রিয়ায়
যদি কোনো একটা উৎপাদ অধক্ষিপ্ত হয়ে যায় তাহলে বিপরীত বিক্রিয়া সংঘটিত হতে পারে না, ফলে বিক্রিয়াটি একমুখী হয়। খোলা পাত্রে উভমুখী বিক্রিয়া সংঘটিত হলে এবং উৎপাদ গ্যাসীয় হলে তাহলে গ্যাসটি সহজেই বিক্রিয়াস্থল ত্যাগ করে এবং বিপরীত বিক্রিয়া হতে পারে না, তখন উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া পরিণত হয়। আচ্ছা, এটাকে আমরা বর্ণনা আকারে দেখি। খোলা পাত্র ব্যবহার করে একটি খোলা পাত্রে উভমুখী বিক্রিয়া সংঘটন করা হলে যদি কোনো বিক্রিয়কের উৎপাদসমূহের মধ্যে কোনো একটি উৎপাদ গ্যাসীয় হয় তবে সেই সব বিক্রিয়া খোলা থাকলে বিক্রিয়াটি একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে তাপসহ উত্তপ্ত করলে সেটি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যেটিকে বদ্ধ পাত্রে ঘটালে উভমুখী বিক্রিয়া হিসেবে কাজ করবে। কিন্তু পাত্রের ঢাকনা যদি খোলা রাখা হয় তবে কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস হলে এটি উড়ে চলে যাবে এবং বিক্রিয়া স্থল থেকে, ফলে এই বিক্রিয়াটি তখন আর পিছনের দিকে যেতে পারবে না, অর্থাৎ এই বিক্রিয়াতে আর ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ক তৈরি হবে না, কাজে এটি একমুখী বিক্রিয়া হিসেবে কাজ করবে। তো সেখানে ক্যালসিয়াম কার্বনেটকে অবিরতভাবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে থাকবে। তাহলে খোলা পাত্রে বিক্রিয়াটি একমুখী হচ্ছে, আবদ্ধ পাত্রে বিক্রিয়াটি উভমুখী হচ্ছে। বিক্রিয়ার অধক্ষেপণ কোনো উভমুখী বিক্রিয়া উৎপন্ন উৎপাদসমূহের যে কোনো উৎপাদ বিক্রয়স্থল থেকে অধক্ষিপ্ত করে বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইডের অধক্ষেপ উৎপন্ন হয়, ফলে এটি সলিড পদার্থ তৈরি হয়, এটা বিপরীত বিক্রিয়া ঘটাতে পারে না, ফলে এটি একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হয়। উৎপাদ অপসারণ কোনো একটি বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহ থেকে কোনো একটি উৎপাদকে যদি আমরা ক্রমাগত সরিয়ে নিই তাহলে বিপরীত বিক্রিয়া আর সংঘটিত হতে পারবে না, ফলে উভমুখী বিক্রিয়াটা একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। এছাড়াও জুল থমসন প্রভাব প্রয়োগ করে আমরা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। যেমন হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে আমরা যে জুল থমসন প্রভাব প্রয়োগ করে শীতল করতে করতে তরলে পরিণত করি, তখন বিপরীত বিক্রিয়া বা গ্যাসে কঠিনে পরিণত করি, তখন বিপরীত বিক্রিয়া সংঘটিত হতে পারবে না, ফলে বিক্রিয়াটি একমুখী হবে। এছাড়া রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করা যায়। যেমন অ্যাস্টার ও পানির বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহল তৈরি হয়। এই বিক্রিয়াতে একটি উৎপাদ অ্যাসিড এর সাথে যদি একটা ক্ষার যোগ করে দেওয়া হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলে সোডিয়াম কার্বক্সিলেট লবণ তৈরি হয়, ফলে উৎপাদে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম হওয়ায় বা ফ্যাটি অ্যাসিড না থাকায় বিপরীত বিক্রিয়া সংঘটিত হতে পারে না, ফলে উভমুখী বিক্রিয়াটি একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। এছাড়া আমাদের তৃতীয় টপিক ছিল বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার কি? আমরা জানি যে কোনো বিক্রিয়া একই গতিতে সম্পন্ন হয় না, কোনোটি দ্রুত গতিতে হয়, কোনোটা ধীর গতিতে হয়। তাহলে যেটি দ্রুত গতিতে হয় তাহলে সেটার বিক্রিয়ার হার আমরা বলবো বেশি, আর যেটা ধীর গতিতে হয় সেটার বিক্রিয়ার হার কম। অর্থাৎ একটা বিক্রিয়া কী পরিমাণ হচ্ছে সেটা প্রতি একক সময়ে কী পরিমাণে বিক্রিয়া হচ্ছে সেটাই বিক্রিয়ার হার। এখন একটা বিক্রিয়া হওয়া মানে হচ্ছে বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি প্রতি একক সময়ে বিক্রিয়ক ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলে। গাণিতিকভাবে বিক্রিয়ার হার যদি আমরা লিখি, লবে থাকবে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হরে থাকবে ওই পরিবর্তন সংঘটনে কত সময় লেগেছে। অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়ার হারের একক হবে
ঘনমাত্রার একক আমরা জানি মোল পার লিটার বা মোলার, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার পার সেকেন্ড। এখন বিক্রিয়ার হারের লেখচিত্রের মাধ্যমে, অর্থাৎ একক সময় বনাম আমরা যদি ঘনমাত্রার হ্রাস বা বৃদ্ধি নিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্র দিকেও কোনো বিক্রিয়ার হার নির্ণয় করা যাবে। সেটা গাণিতিকভাবে আমরা দেখি। মনে করি T1 সময়ে একটি বিক্রিয়কের ঘনমাত্রা C1, T2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে ধরো C2 হয়, তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে T2 মাইনাস T1। এই সময়ে ঘনমাত্রা হ্রাস পেয়েছে C2 মাইনাস C1। তাহলে আমরা যদি ক্ষুদ্র সময়ে বলি, TT সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় মাইনাস ডিসি। এখানে মাইনাস কেন? কারণ বিক্রিয়কের ঘনমাত্রা দেখা যায় পূর্বের চেয়ে পরে কম হয়, তাহলে পরের ঘনমাত্রা থেকে পূর্বের ঘনমাত্রা বিয়োগ করলে মাইনাস আসবে, সেই কারণে এখানে মাইনাস ডিসি বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রা ব্যাপারটা থেকে আমরা মাইনাস ডিসি ব্যবহার করা হচ্ছে, মাইনাস আসছে। তাহলে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস মাইনাস ডিসি বাই ডিটি। আমরা যদি উৎপাদ ভিত্তিক বিক্রিয়ার হারের সংজ্ঞা দিই, তাহলে ধরি T1 সময়ে উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রা x1 এবং T2 সময়ে উৎপাদের ঘনমাত্রা x2। তখন আমরা আগের নিয়ম আমরা লিখতে পারি বিক্রিয়ার হার dx বাই dt। এখানে কিন্তু মাইনাস আসে নেই, কারণ উৎপাদের ঘনমাত্রা পূর্বের চেয়ে পরে বেশি হয়। এবার আমরা যদি সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনটা আমরা লেখচিত্রে স্থাপন করি, তাহলে কী হয় দেখা যাক। একটি লেখচিত্র বা গ্রাফের সাহায্যে বিক্রিয়ার হারকে প্রকাশ করা যায়। যেহেতু সময়ের সাথে সাথে বিক্রিয়ক ঘনমাত্রার হ্রাস এবং উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাই সময়ের বিপরীতে বিক্রিয়ক অথবা উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রাকে আলেখিত করলে আমরা এই চিত্রটি দেখতে পাই। এখানে দেখো, বিক্রিয়কের ঘনমাত্রার ক্ষেত্রে লেখচিত্রটি উপর থেকে নিচের দিকে গিয়েছে, আর উৎপাদের ক্ষেত্রে লেখচিত্রটি নিচ থেকে উপরের দিকে উঠেছে বক্ররেখা আকারে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়া হার নির্ণয়ের জন্য বক্ররেখার উপর আমরা কী করব, একটি সরলরেখা অর্থাৎ স্পর্শক অঙ্কন করব। ওই স্পর্শকটির ডালটাই হবে বিক্রিয়ার হার। তাহলে দেখি এখানে আমি পাচ্ছি বিক্রিয়কের ক্ষেত্রে ঢাল পাচ্ছি ডিসি বাই ডিটি, আর উৎপাদের ক্ষেত্রে ঢাল পাচ্ছি ডিএক্স বাই ডিটি। অর্থাৎ আমরা যদি লেখচিত্র দেওয়া থাকে, এভাবে যদি লেখচিত্র দেওয়া থাকে, ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র দেওয়া থাকে, তাহলে আমরা লেখচিত্রের উপর স্পর্শক টানব, ওই স্পর্শকটির ঢালটাই হবে বিক্রিয়ার হার। চিত্রের টি বনাম সি অর্থাৎ সময় বনাম ঘনমাত্রা বক্ররেখা দ্বয়ে যে কোনো বিন্দুতে স্পর্শক এঁকে তার ঢাল থেকে বিক্রিয়ার হার পাওয়া যায়। যেমন বি রেখার স্পর্শক থেকে আমরা বিক্রিয়ার হার পাই ডিএক্স বাই ডিটি, অর্থাৎ উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রা ডিভাইড বাই সময়ের ব্যবধান। এখানে লেখচিত্রে আমরা সেটা পাচ্ছি এবি বাই বিসি, এবি বাই বিসি। চিত্রের বক্ররেখাকে ভালো মতো পর্যবেক্ষণ করে দেখা যায়, যেহেতু শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই এই সকল বিক্রিয়ার গতিবেগ শুরুতে সর্বোচ্চ থাকে এবং ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে তা ক্রমান্বয়ে হ্রাস পায়। এবার আমরা কয়েকটা বিক্রিয়ার হার ভিত্তিক অঙ্ক দেখব। যেমন পটাশিয়াম আয়োডাইড দ্রবণে হাইড্রোজেন পার অক্সাইড দ্রবণ যোগ করলে
10 সেকেন্ডে 10^10⁻⁻5 মোল পার ডেসিমিটার কিউব আয়োডিন বিমুক্ত হয়। আয়োডিন উৎপাদনে এই বিক্রিয়ার হারটি কত? তাহলে আমরা আগেই দেখেছি, যেহেতু উৎপন্নের ব্যাপার বলেছে, সুতরাং আমাদের বিক্রিয়ার হার নির্ণয়ের জন্য dx/dt ব্যবহার করব। তাহলে এখানে বিক্রিয়ার শুরুতে আয়োডিনের ঘনমাত্রা ছিল 0, 10 সেকেন্ড পর আয়োডিনের ঘনমাত্রা দেওয়া আছে x2 সমান 10⁻⁻5, প্রাথমিক সময় ছিল 0 এবং শেষ সময় 10 সেকেন্ড। তাহলে আয়োডিনের ঘনমাত্রা বৃদ্ধি হয়েছে x2 - x1 সমান 10⁻5। আর সময়ের পার্থক্য হচ্ছে dt সমান t2 - t1, তাও 10 সেকেন্ড। সুতরাং বিক্রিয়ার হার আমরা পেলাম 10⁻6। একইভাবে আমরা আরেকটা অঙ্ক দেখি। যদি এরকম হয়, কোনো একটা সাধারণ বিক্রিয়া AA + BB = MM + NN, এরূপ যদি বিক্রিয়া হয়, একটু ভুল আছে, তাহলে আমাদের বিক্রিয়ার হারটা নির্ণয়ের সূত্র হবে, যদি প্রশ্নে A এর ঘনমাত্রার পরিবর্তন দেওয়া থাকে, তখন বিক্রিয়ার হার নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করব -1/a dt/dt। যদি B এর ঘনমাত্রার পরিবর্তন দেওয়া থাকে, তাহলে এটা ব্যবহার করে আমরা অঙ্ক শেষ করতে পারবো, বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবো -1/b dv/dt। আর যদি উৎপাদ M এর ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা 1/m dm/dt দিয়ে অঙ্কটা করতে পারবো। আর যদি উৎপাদ N এর ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলেও আমরা 1/n dn/dt এর সাহায্যে বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবো। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, 2 ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড থেকে 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি 6 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 3 × 10⁻³ মোল/লিটার বৃদ্ধি পায়, তবে বিক্রিয়ার হার নির্ণয় করে। তাহলে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন দেওয়া আছে, সুতরাং এটি ব্যবহার করে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করি। আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তারপর কোনো অসুবিধা হলে আমাকে তোমরা ইমেল করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। আর তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা একটু দেখো। AB বিক্রিয়াটিতে A এর প্রাথমিক ঘনমাত্রা 0.275 মোল/লিটার এবং বিক্রিয়া শুরু হওয়ার একটু ভুল আছে 5 মিনিট 20 সেকেন্ড পরে এর ঘনমাত্রা হ্রাস পেয়ে 0.125 মোল/লিটার হলে এই সময়ে গড় বিক্রিয়ার হার নির্ণয় করে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত ক্লাস। সবাইকে ধন্যবাদ। আর পরিশেষে একটি কথাই তোমাদের বলবো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে, পরিবারকে এবং সমাজকে নিরাপদ রাখবে। সবাই ভালো থাকবে।